হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার বলতে কি বোঝায়? আমাদের ভারতীয় সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক অধিকার আছে ও কী কী? এই প্রশ্নটা শুধু যারা রাষ্ট্রবিজ্ঞান এর ছাত্রছাত্রী তাদের জন্য শুধু নয়, এটা সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের সমস্ত দেশবাসীর জন্য এই বিষয়টা জানা একান্ত প্রয়োজন। কারণ আমরা মানুষ, আমাদের কিছু অধিকার প্রয়োজন। কোনগুলি আমাদের অধিকার প্রয়োজন, কোনগুলি মৌলিক অধিকার, কোন অধিকারগুলো ভারতীয় সংবিধানে রয়েছে এবং অধিকার কি, এগুলি আমাদের অবশ্যই জানতে হবে। তা না হলে আমরা আমাদের ব্যক্তিত্বের বা আমরা আমাদের সুযোগ সুবিধা সেগুলি আমরা জানতে পারব না। আর এগুলি যদি আমরা আমাদের সুযোগ সুবিধা যদি জানতে না পারি, তাহলে কিন্তু বন্ধু আমরা আমাদের যে ব্যক্তিত্ব বিকাশ সেগুলো কিন্তু আমরা করতে পারবো না। তো চলো দেখে নেই মৌলিক অধিকার বলতে কি বুঝো। এখানে আমি উত্তরে প্রথমে লিখেছি, দেখো এই যে দেখো প্রথমে লিখেছি উত্তর, সেখানে আমি মৌলিক অধিকার বলতে কি বুঝো এই বিষয়টা আমরা তুলে ধরেছি। এখানে কি লিখেছি দেখো, মানুষের জীবন ও ব্যক্তিত্ব বিকাশের জন্য কতকগুলি সুযোগ সুবিধা একান্ত প্রয়োজন। হ্যাঁ বন্ধু, অবশ্যই আমাদের কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। ঠিক আছে, আমরা আমাদের জীবন চালাতে গেলে আমাদের কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। এই সুযোগ সুবিধাগুলিকেই বলা হয় অধিকার। যে সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকেই বলা হয় অধিকার। দেখো না বন্ধু, যখন আমরা আমাদের একটা পরিবারে আমরা যখন ছোট থাকি, তখন আমাদের মা বাবার কাছ থেকে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা নিয়ে নিই। টাকা পয়সা সমস্ত ধরনের সুযোগ সুবিধা নিয়ে নিই। এই যে সুযোগ সুবিধা আমরা তাদের কাছ থেকে পাই সেগুলাকে কিন্তু বলা হয় অধিকার। ঠিক আছে, সুযোগ সুবিধা। তারপর ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য যে অপরিহার্য যে অধিকার রাষ্ট্রের দ্বারা রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত, সে অধিকার শাসন বিভাগে ও আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত, তাকে বলা হয় মৌলিক অধিকার। হ্যাঁ, আমাদের এই সুযোগ সুবিধা কিন্তু একান্তই প্রয়োজন। এই সুযোগ সুবিধা ছাড়া আমরা আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবো না। এই সুযোগ সুবিধাগুলোকেই বলা হয় মৌলিক অধিকার। এবং ভারতীয় সংবিধানে তাও বলা হয়েছে যে যেগুলি রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত, ঠিক আছে, রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত সেগুলাকেই বলা হয় মৌলিক অধিকার। এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে আমরা আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারটিকে আমরা নিচে বর্ণনা করব, আলোচনা করব। তো চলো এবার এই যে অধিকার রয়েছে, এখানে ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ে ১২ থেকে ৩৫ নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রশ্ন আমরা দেখতে পেলাম যে কত নং ধারায় ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। এই যে দেখো ১২ থেকে ৩৫ নং ধারার মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা দেখব যে আমাদের মৌলিক অধিকার কয়টি রয়েছে। আমাদের যে মূল সংবিধান ডক্টর বি আর আম্বেদকর রচনা করেছিলেন, যে মূল সংবিধান, ওই সংবিধানে 60টি, দেখো এখানে 60টি অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হতো। কিন্তু 1978 সনে 44তম সংবিধান সংশোধনের সম্পত্তির অধিকারকে বাদ দেওয়ার ফলে বর্তমানে ভারতীয় সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকার আছে।
তাহলে ফ্রেন্ডস, আমাদের যে মৌলিক অধিকার, মূল সংবিধানে যদি প্রশ্ন আসে মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল, তাহলে আমরা লিখব যে 60টি মৌলিক অধিকার ছিল। কিন্তু বর্তমানে কয়টি? বর্তমানে রয়েছে এই যে দেখো 6টি। তাহলে একটি বাদ গিয়েছে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারকে 1978 সনে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। তো বর্তমানে এখন আছে 6টি। চলো আমরা দেখে নিই এই যে 6টি মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারগুলা কি কি। তো এখানে আমরা প্রথমেই লিখেছি সাম্যের অধিকার। সাম্যের যে অধিকার, এটা হচ্ছে আমাদের প্রথম মৌলিক অধিকার। সেটা 14 থেকে 18 নং ধারার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সাম্যের অধিকার সম্পর্কে। এই সাম্যের অধিকার, এটা মানে কি? সাম্য মানে কি? এটা আমাদের বুঝতে হবে। অধিকার তো আমরা সবাই বুঝলাম যে অধিকার হচ্ছে কিছু সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তো অধিকার আমরা বুঝতে পারলাম, কিন্তু সাম্য বিষয়টা কি? হয়তো অনেকে বুঝতে পেরেছো, হয়তো অনেকে বুঝতে পারোনি। তো যারা বুঝতে পারো তাদের জন্য বলছি যে সাম্য মানে হচ্ছে সমান। এখানে ভারতীয় সংবিধানে আমাদের বিভিন্ন ধর্মীয় লোক বসবাস করে, বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে, বিভিন্ন কাস্টের লোক বসবাস করে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই সমান, সবাই আইনের চোখে সমান, সব ক্ষেত্রে সবাই সমান। এটাকেই বলা হয় সাম্য। এই সাম্যের অধিকার 14 থেকে 18 নং ধারা বিভিন্নভাবে সুন্দরভাবে সব ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে সাম্যের অধিকার এবং পরবর্তী যে অধিকারগুলো আছে এক এক করে সেইগুলো আলোচনা করব, ডেসক্রাইব করে। ঠিক আছে? তো তারপরে যে অধিকারটা দেখো ফ্রেন্ডস, সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতা আমাদের একান্ত প্রয়োজন। স্বাধীনতা যদি না থাকে তাহলে আমরা আমাদের যে ব্যক্তিত্ব বা আমরা আমাদেরকে সুন্দরভাবে তৈরি করতে পারবো না, শিক্ষিত করতে পারবো না সব কিছু ক্ষেত্রে। এই যে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে এখানে রাষ্ট্র আমাদের যে অধিকার দিয়েছে সেগুলি আমরা সবাই সমানভাবে, সুন্দরভাবে, সবাই স্বাধীনভাবে ভোগ করব এবং চলাফেরা করব। এখানে স্বাধীনতা মানে এমন নয় যে তুমি তোমার ইচ্ছা মতো তুমি সব কিছু করতে পারবে। এখানে কিছু বাধানিষেধ থাকবে, রাষ্ট্রীয় বাধানিষেধ থাকবে। তোমাকে রাষ্ট্রীয় নিয়ম মেনে চলাফেরার নামই হচ্ছে স্বাধীনতা। তো ফ্রেন্ডস, এখানে আমাদের অনেকটি স্বাধীনতা রয়েছে, যেগুলি 19 থেকে 22 নং ধারার মধ্যে সুন্দরভাবে 6টি স্বাধীনতার কথা বলা হয়েছে। এখানে প্রথমেই আমরা বলতে পারব বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, সংঘ সমিতি গঠন করার অধিকার, যাতায়াতের অধিকার, যে কোনো পেশা বৃত্তি ব্যবসা বাণিজ্য করার অধিকার। এই সমস্ত কিছু কিন্তু আমাদের স্বাধীনতার আওতায় পড়ে। তো এই অধিকারগুলো আমরা সবাই, ভারতবর্ষের সমস্ত নাগরিক, আমরা সেই স্বাধীনতার অধিকার আমরা ভোগ করব এবং আমাদের সেই অধিকার সংবিধান আমাদের দিয়েছে। এটা অবশ্যই আমাদের জেনে রাখা দরকার। তারপর ফ্রেন্ডস, আমরা এই যে দেখো 3য় নাম্বার সেটা হচ্ছে যে অধিকারটা, সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। এই শোষণের বিরুদ্ধে অধিকারটা ভারতীয় সংবিধানের
23 থেকে 24 নং ধারার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার কেন দেওয়া হয়েছে? নিশ্চয়ই কারণ রয়েছে, অবশ্যই রয়েছে, আমরা জানবো এখন। দেখো, যে কোনো ধরনের শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা গণতন্ত্রের, আমাদের গণতন্ত্র যে শাসন ব্যবস্থা, সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রধান শত্রু। সংবিধানের 23 থেকে 24 নং ধারার মধ্যে নাগরিকদের শোষণের বিরুদ্ধে অধিকারটি স্বীকৃত হয়েছে। এখানে যে কোনো ব্যবসা, মানুষ ক্রয় বিক্রয়, বেগার পরিশ্রম করানো সহ বলপূর্বক শ্রমদানে বাধ্য করা, এগুলি কিন্তু নিষিদ্ধ। এবং 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি, কলকারখানা, বিভিন্ন বিপজ্জনক কাজে নিয়োগ করা কিন্তু নিষিদ্ধ। যদি এগুলি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তো আমরা দেখলাম যে শোষণ, বিভিন্ন ধরনের শোষণ হতে পারে। এই শোষণ যদি হয়ে থাকে তাহলে যে শোষণ করবে তার বিরুদ্ধে ভারতীয় সংবিধানের আইন মেনে তাকে শাস্তি দেওয়া হবে। তারপর ফ্রেন্ডস, আমরা চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার। দেখো, ভারতবর্ষ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর লোক এখানে বসবাস করে। আমরা প্রধান যে ধর্ম রয়েছে ভারতবর্ষে, সেগুলি আমরা বলবো, যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, ইসাই, অনেক ধর্ম রয়েছে। এই সমস্ত ধর্মীয় লোক যারা ভারতবর্ষে রয়েছে তারা সবাই তাদের নিজ নিজ ধর্মীয় শিকার, ধর্মীয় স্বাধীনতা, ধর্মপ্রচার, এর ক্ষেত্রে তাদের স্বাধীনতা রয়েছে। সবাই সবার ধর্ম পালন করবে, সবাই সবার ধর্ম প্রচার করবে, রক্ষণাবেক্ষণ করবে। হ্যাঁ, এই সমস্ত বিষয়ে ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতবর্ষের সমস্ত নাগরিকের রয়েছে। এছাড়াও বন্ধু, কিছু এখানে যেমন কিছু এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেমন কোনো বিশেষ ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রচার ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যাবে না। তবে কর প্রদান করা যাবে না। এখানে দেখো কত সুন্দর লেখা রয়েছে। তারপর 28 নং ধারায় বলা রয়েছে যে সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক শিক্ষাদান করা যাবে না। অর্থাৎ আমরা আমাদের যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলিকে কিন্তু ধর্ম শিক্ষা দেওয়া যাবে না সরকারি প্রতিষ্ঠানগুলোতে। সুন্দরভাবে এগুলি বর্ণনা করা হয়েছে। তারপর বলবো আমরা, দেখো এখানে কত নাম্বার পয়েন্ট এটা, এখন বলবো আমরা 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে কী বলা রয়েছে? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। সেটা 29 থেকে 30 নং ধারার মধ্যে বর্ণনা করা হয়েছে। তো এখানে ফ্রেন্ডস দেখো যে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারটা কি। এখানে কত নং ধারার মধ্যে বর্ণনা করা হয়েছে? 29 থেকে 30 নং ধারার মধ্যে। 29 নং ধারা অনুযায়ী সব শ্রেণীর নাগরিক নিজ নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকারী এবং রাষ্ট্র দ্বারা পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার থেকে কোনো ব্যক্তিকে ধর্ম, বংশ, জাতি ও ভাষার অজুহাতে বঞ্চিত করা যাবে না। তারপর 30 নং ধারা কী বলা হয়েছে? এই যে দেখো 30 নং ধারা বলা হয়েছে যে ধর্ম ও ভাষা ভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। তো এখানে আমাদের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে। তারপর আমরা দেখব
শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নং ধারার মধ্যে রয়েছে? 32 ও 226 নং ধারার মধ্যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে ভারতীয় সংবিধানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা এখানে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে কত নং ধারার মধ্যে রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার? 32 ও 222 নং ধারার মধ্যে। তো এখানে কি বলা হয়েছে দেখো, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের 32 এবং 226 নং ধারা লিপিবদ্ধ করা হয়েছে। 32 নং ধারায় কি বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলি কার্যকর করার জন্য বন্দি, পৃথকীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার বিচ্ছা, উৎপ্রেষণ প্রভৃতি লেখ বা আদেশ জারি করতে পারে সুপ্রিম কোর্ট। এছাড়াও 226 নং ধারায় অঙ্গরাজ্যগুলির হাইকোর্ট আদেশ, নির্দেশ ও লেখ জারি করতে পারে আমাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজকে আমরা যে মৌলিক অধিকার বিষয়টা আলোচনা করলাম, আমরা অবশ্যই শুনেছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের আরও ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমরা পরবর্তী ক্লাসে এগুলি এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কিছু তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করবে। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য অতটুকুই।